ব্যবসায়িক হিসাব অধ্যায় পড়তে আছে। আমরা দেখি অংশীদারি ব্যবসায় এর মানে হচ্ছে ইংলিশ হচ্ছে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসটা কি? আমরা জানি ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল কিভাবে বলতো? এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে। সর্বপ্রথম যে ব্যবসায় পদ্ধতি এসেছিল সেটা ছিল হচ্ছে একতরফা বা এক মালিকানা ভিত্তিক ব্যবসা, অর্থাৎ একজন মালিক থাকতো, তিনি ব্যবসা করতেন, তিনি সকল মুনাফার অধিকারী হতেন। এরপরে কি ধীরে ধীরে যখন ব্যবসায়ের ভলিউম বৃদ্ধি পেতে থাকলো, আকার বৃদ্ধি পেল, তখন প্রয়োজন হলো কি যৌথভাবে ব্যবসা পরিচালনা করার। সেই ভিত্তিতে দ্বিতীয়তে আসলো কি এক মালিকানা ব্যবসায়ের পরবর্তীতে আসলো হচ্ছে ব্যবসা। আমি তোমাদেরকে সাধারণভাবে বলি, দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করে এবং তাদের নিজেদের মধ্যে মুনাফা বন্টন করে নেয়, সেটাই হচ্ছে মূলত অংশীদারি ব্যবসা। আমরা শুরুতে কি আছে দেখি সংজ্ঞা। অংশীদারি ব্যবসার ডেফিনেশন কি? ডেফিনেশনটা আমি তোমাদের কেবলই বললাম যে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে মুনাফা বন্টন করে নিয়ে যে ব্যবসায় পরিচালিত হয় সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কিন্তু মূলত আইনের মাধ্যমে পরিচালিত হয়। এটা একটা আইন সিদ্ধ ব্যবসায় পদ্ধতি। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট আইন নেই, তবে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কি রয়েছে? আইন রয়েছে। আইনটা কি? 1932 সালের অংশীদারি আইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতাতে কিন্তু এই কথাগুলো সব লিখে নিবা। আমি যা বলছি সেগুলো মূল পয়েন্টগুলো অবশ্যই তুলে নিবা। আচ্ছা, আমাদের অংশীদারি আইন কি? বর্তমানে আমাদের দেশে যে বলবৎ আইন রয়েছে সেটা কিন্তু হচ্ছে 1932 সালের আইন। এটাকে অনেক সময় বলা হয় ভারতীয় আইন। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, 1890 সালে ব্রিটিশ আইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি কি, সেটা হচ্ছে স্যার এই বাম পাশের লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখতে পাবে। 1890 সালে ছিল কি ব্রিটিশ আইন। 1890 সালে ব্রিটিশ আইন। প্রকৃতপক্ষে অংশীদারি আইনটা কিন্তু 1890 সালে প্রথম কিন্তু ব্রিটিশরা করে। 1890 সালে প্রথম করে কারা? ব্রিটিশরা। এরপরে 1932 সালে বাংলাদেশ তখনও হয়নি, অর্থাৎ তখনও কিন্তু ভারতবর্ষই বিভাগ হয়নি। ভারতবর্ষ বিভক্ত হয়েছে কত সালে বলতো? 1947 সালে। তাহলে 1932 সালে যে আইনটা আসছিল তখন ভারতীয় আইন এই জন্য বলা হয়ে থাকে, কারণ ভারতবর্ষ ধরা হয়েছিল। এরপরে আমার 47-এ দেশ ভাগ হলো, 71-এ বাংলাদেশ স্বাধীন হলো, আমরা পেলাম স্বাধীন একটা বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে এসে আমরা কিন্তু নতুন কোনো অংশীদারি আইন প্রণয়ন করিনি। 1932 সালের যে ভারতীয় আইনটা ছিল সেটাই কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। বিভিন্ন সময়ে আইনে কিছু সংশোধন করা হয়, পরিবর্ধন করা হয়, কিন্তু এই 1932 সালের আইনটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে প্রচলিত রয়েছে। এই 1932 সালের আইনের 4 ধারা, এটা তোমরা লিখে নাও, কারণ এগুলো কিন্তু এমসিকিউতে খুব আসে, এমসিকিউ এর জন্য খুব প্রয়োজন। 1932 সালের আইনের 4 ধারাতে অংশীদারের সংজ্ঞা দেওয়া আছে। 1932 সালের আইনের 4 ধারাতে কি আছে? অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা, ডেফিনেশন দেওয়া আছে। সেখানে বলা আছে, দুই বা ততোধিক ব্যক্তি বা তাদের মধ্য থেকে যে কোনো একজন কর্তৃক পরিচালিত ব্যবসায়ে হইতে অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা পরিচালিত হয় তাকেই বলা হয় অংশীদারি ব্যবসা। আমি আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। ডেফিনেশনটা বুঝলে কিন্তু এই অংশটা বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে? ডেফিনেশনটা বুঝলে কিন্তু এটা বুঝতে খুব সহজ হবে। কি বলছে? দুই বা ততোধিক ব্যক্তি বা তাদের মধ্যে কোনো একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের অর্জিত মুনাফা
নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা পরিচালিত হয় সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসা। ক্লিয়ার? তাহলে কি বলছে, দুই বা ততোধিক ব্যক্তি। ততোধিক শব্দটা কি? ততোধিক। ততোধিক আসলে কতজন ব্যক্তি এটা কি বলা যেতে পারে? ততোধিক মানে কি, কতজন নির্দিষ্ট করা আছে? অবশ্যই আইনে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। আইনে বলা আছে অংশীদারি সাধারণ ব্যবসা সদস্য সর্বোচ্চ 20 জন। কি বলছে? অংশীদারি সাধারণ ব্যবসা, যদি ব্যবসার প্রকৃতিটা সাধারণ হয়, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, এই ধরনের যে সাধারণ ব্যবসাগুলো আমরা দেখে থাকি, যদি ব্যবসাটা এই ধরনের সাধারণ ব্যবসা হয়ে থাকে তাহলে সদস্য হতে পারবে সর্বোচ্চ 20 জন। ইটস মিন 2 থেকে 20 জনের মধ্যে যে কোনো জন আমি নিতে পারি। 2 থেকে 20 জনের অধিক কিন্তু নেওয়া যাবে না। অংশীদারি সাধারণ ব্যবসায় সদস্য কিন্তু 20 জনের অধিক হতে পারবে না, অবশ্যই 2 জন থেকে 20 জনের মধ্যে হতে হবে। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে হচ্ছে 2 থেকে 10 জন। ক্লিয়ার? আমি আবার বলি, যদি ব্যবসার প্রকৃতি সাধারণ ব্যবসা হয়, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, তারপরে ধরো উৎপাদনমূলক ব্যবসা, এই ধরনের যদি ব্যবসা হয়ে থাকে তাহলে সদস্য হতে পারবে সর্বোচ্চ 20 জন। তার মানে 2 থেকে 20 জন, এর বেশি কিন্তু সদস্য আমি নিতে পারবো না। তবে তবে যদি ব্যাংকিং ব্যবসা হয়, অর্থাৎ আমরা বিভিন্ন ব্যাংক দেখে থাকি, এই ব্যাংকগুলো শুধু ব্যাংকিং না, আর্থিক সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান থেকে থাকে, যেমন হচ্ছে ফিনান্স ভিত্তিক যে কর্পোরেশন গুলো, ইনভেস্টমেন্ট কর্পোরেশন, তারপর হচ্ছে যেমন আইডিসিএ, এই ধরনের, বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সদস্য হবে কি 2 থেকে 10 জন। আমি আরেকবার রিভিউ দিই, তোমরা কিন্তু এটা খাতায় খুব ভালো করে তুলে নাও, কারণ এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ম্যাক্সিমাম টাইমে এগুলো এমসিকিউতে আসে। তাহলে বাংলাদেশে অংশীদারি আইন বর্তমানে ব্যবহার করা হয় 1932 সালের অংশীদারি আইন, যেটাকে ভারতীয় আইন নামেও বলা হয়ে থাকে। অংশীদারি আইন প্রকৃতপক্ষে আসছে 1890 সালের ব্রিটিশ আইন থেকে। 1890 সালের ব্রিটিশ আইন থেকে। এই 1932 সালের অংশীদারি আইনের 4 ধারাতে হচ্ছে অংশীদারি ব্যবসার ডেফিনিশন দেওয়া আছে। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারাতে এর সংজ্ঞাটা দেওয়া রয়েছে, এবং এখানে বলা হচ্ছে কি 2 বা ততোধিক ব্যক্তি নিতে পারে। এই ততোধিকের কিন্তু ব্যাখ্যা দিয়ে বলছে কি, অংশীদারি সাধারণ ব্যবসা হলে, যদি ব্যবসাটা সাধারণমুখী হয়ে থাকে তাহলে আমি সর্বোচ্চ 20 জন সদস্য নিতে পারি, অর্থাৎ 2 থেকে 20 জন। আর যদি আমার ব্যাংকিং ব্যবসা হয়ে থাকে তাহলে আমি নিতে পারি 2 থেকে 10 জন। ক্লিয়ার? এরপরে আছে কি আমাদের বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কি রকম হবে? অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি, এবং এটা হচ্ছে চুক্তি দ্বারা নির্দিষ্ট করা থাকবে, অর্থাৎ কয়জন ব্যবসায়িক আসবে, মানে কয়জন মিলে ব্যবসা করবে, তারা কে কত টাকা ইনভেস্ট করবে, তারা কে কিভাবে মুনাফা পাবে, এবং নতুন কেউ আসলে তারা কি পাবে, কেউ যদি ঋণ প্রদান করে থাকে তার ক্ষেত্রে কি হবে। অর্থাৎ চুক্তি দ্বারা কিন্তু প্রত্যেকটা জিনিস নির্ধারিত করতে হবে এবং লিখিত হতে হবে। অংশীদারি ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কি হতে হবে বলতো, নিবন্ধিত হতে হবে। আমি লিখি বিষয়গুলো। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে চুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ হতে হবে। 2 নম্বরে আছে হচ্ছে কি বললাম বলতো, আইন দ্বারা বলবৎ। 3 নম্বরে হচ্ছে মুনাফা বন্টন। 4 নম্বরে হচ্ছে নিবন্ধিত।
এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে বেসিকটা খুব জেনে নেওয়া প্রয়োজন। আমি এই বেসিক গুলো বোঝানোর পরে তোমাদেরকে একটা খুব সহজ একটা গণিত করাবো আজকে, তাহলে তোমরা ব্যাখ্যার সাথে দেখবা গণিতের কতটা মিল রয়েছে বুঝতে পারবে। আচ্ছা, এর বৈশিষ্ট্য আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি বলছি। অংশীদারি ব্যবসা কিন্তু অবশ্যই চুক্তিবদ্ধ হতে হবে, অবশ্যই চুক্তিবদ্ধ হতে হবে। এটা আইন দ্বারা বলবৎ, অর্থাৎ 1932 সালের আইনে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে তাদেরকে আসতে হবে। মুনাফা বন্টন, মুনাফা বন্টিত কিভাবে হবে, অর্থাৎ কে কত টাকা মুনাফা পাবে। যেমন ধরো 1 থেকে 20 জন ব্যবসায়ীর কথা আমি বলেছি, 20 জনের মধ্যে আমরা 10 জন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 10 জনই যে ব্যবসায় সমানভাবে শ্রম দেয় বা কাজ করে তা কিন্তু না। অনেকে কিন্তু সাইলেন্ট অংশীদার থাকে। সাইলেন্ট অংশীদারটা কি? আমি শুধু টাকা দেবো ভাই, আমি কোনো কাজ করবো না। বলা হলো কি, একজন বলল যে আমি শুধু ব্যবসায় টাকা দেবো, আমি কিন্তু ব্যবসায়ের কোনো কাজ করবো না। তাহলে সে কি রকম টাকা পাবে, মুনাফা হিসেবে কি পাবে? আবার দেখা গেল যে 5 জন ব্যবসা নিছি, একজন 1 লক্ষ টাকা দিল, একজন 5 লক্ষ টাকা দিল, একজন 10 লাখ টাকা দিল, একজন 20 লক্ষ টাকা দিল। তাহলে যে ব্যক্তি 1 লক্ষ টাকা দিল আর যে ব্যক্তি 20 লক্ষ টাকা দিল, তারা কি সমান মুনাফা পাবে? অবশ্যই না। তাদের মুনাফার মধ্যেও কিন্তু পার্থক্য হবে। যে বেশি টাকা দিবে বা বেশি টাকা ইনভেস্ট করবে তার মুনাফার পরিমাণও স্বাভাবিকভাবে বেশি হবে। যে ব্যবসার জন্য অধিক কাজ করবে সে অধিক মুনাফা পাবে। তাহলে মুনাফা কন্ট্রোলের জন্য আইন থাকবে। এবং সর্বশেষে কি বলেছে আমি, নিবন্ধিত। এটা কিন্তু বাংলাদেশ অংশীদারি আইনের আন্ডারে সমবায় অধিদপ্তর হতে এই ব্যবসাগুলো নিবন্ধন করে নিতে হয়। এই জিনিসটা মনে রাখবা। নিবন্ধনটা আমি কোথায় করব? নিবন্ধন, অংশীদারি ব্যবসায় নিবন্ধন হয় কিন্তু সমবায় অধিদপ্তরের মাধ্যমে। এরপরে বলছি সুবিধা। সুবিধার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ না, এই ধরনের ব্যবসার অনেক সুবিধা রয়েছে। সেটা হচ্ছে 1-এর লাঠি 10-এর বোঝা, নাকি না 1-এর বোঝা 10-এর লাঠি। একজনের কাছ থেকে যেটা বোঝা হয়ে থাকে 10 জনের কাছে কিন্তু সেটা লাঠি হয়ে যায়। অর্থাৎ একজনের ব্যবসা করলে যতটা চাপ নিতে হতে পারে বা মূলধনের যোগান দিতে হতে পারে, যে কষ্টগুলো হতে পারে, 10 জন মিলে করলে কিন্তু সেটা হয় না। অর্থাৎ কষ্টটা কিন্তু অনেক লাঘব হয়ে যায়। এটা হচ্ছে ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধা ধরা হয়। 1-এর বোঝা 10-এর লাঠি, এটা কিন্তু অংশীদারি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও সুবিধা রয়েছে কি, অংশীদারি হিসাব যখন রাখা হয় সেখানে জালিয়াতি কম হয়। 10 জন মিলে যখন একটা জিনিস করা হয় তখন ভুল ভ্রান্তির সংখ্যা কমে যায়। এই হচ্ছে সুবিধা। এরপরে আরেকটা ব্যাপার আছে, বিলোপ সাধন। আমি এই পয়েন্টটা তোমাদেরকে পরে বুঝাচ্ছি। বিলোপ, অংশীদারি ব্যবসা আমরা শুরু করে দিয়েছি, আমরা ব্যবসা করছি, ব্যবসা চলছে। কোনো একজন অংশীদার, আমি 5 জন মিলে একটা ব্যবসা শুরু করছি, কিন্তু কোনো একজন অংশীদার দেখা গেল মারা গেল, তাহলে কি হবে? 10 জনের মধ্যে থেকে একজন মারা গেল, তখন কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? আমাকে কি ব্যবসা বন্ধ করে দিতে হবে না আমি কন্টিনিউ করতে পারবো? এই জিনিসটা কিন্তু এদের যে এই আইন বা চুক্তিবদ্ধ আইন এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আমি যে ব্যবসাটা করছি সেটা কিভাবে বিলোপ করা হবে সেগুলোরও কিন্তু উল্লেখ করা আছে আইনে। অংশীদারি ব্যবসা হিসাবটা কিন্তু প্রকৃতপক্ষে সম্পূর্ণটাই আইন পরিচালিত। আমি বারবার বলি, অংশীদারি ব্যবসা সম্পূর্ণটাই কিন্তু আইন দ্বারা পরিচালিত। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়ের জন্য পৃথক পৃথক আইন করে দেওয়া আছে যে এই আইন অনুসারে এটা চলবে। যদি কোনো অংশীদার মৃত ঘোষিত হয় বা মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আইনে যদি উল্লেখ থাকে যে ব্যবসা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। আবার যদি কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেল, সে বলছে যে আমি আর ব্যবসায়ের সাথে সম্পৃক্ত থাকতে চাচ্ছি না, বা আমার পক্ষে আমার এতটা আর্থিক অ্যাবিলিটি নেই যে আমি ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কিন্তু তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। 10 জন মিলে ব্যবসা করছি, একজন দেউলিয়া হলো, বর্তমানে সংখ্যা হয়ে গেল 9 জন। আমরা নতুন কাউকে সার্চ করব, নতুন কাউকে খুঁজে এনে ইনক্লুড করব, বা 9 জন যদি সম্মত হয় না ওনাকে ছাড়াই আমরা ব্যবসা কন্টিনিউ করব, কন্টিনিউ হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কিছু সংখ্যক ব্যক্তি থাকে যারা কম অর্থ ইনভেস্ট করে থাকে, আবার দেখা যায় 1-2 জন কিন্তু অনেক পরিমাণ ইনভেস্ট করে থাকে। যদি কোনো বড় ইনভেস্টর যে অধিক টাকা দিচ্ছে সে যদি ব্যবসা থেকে সরে যায়, তখন কিন্তু ব্যবসাটা বন্ধ করে দিতে হয়, অর্থাৎ বিলোপ হয়ে যায়। এই অংশীদারি ব্যবসা যদি কোনো কারণে বিলোপ করতে হয়, বন্ধ করতে হয়, তখন কিন্তু এই সব 32 সালের আইন অনুসারে, 1932 সালের আইন অনুসারে
তারা আবার সেই সমবায় অধিদপ্তর থেকে যেভাবে নিবন্ধন করেছিল ঠিক একইভাবে কিন্তু আবার যে তাদেরকে ক্লোজ করে আসতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে আমাদের অংশীদারি হিসাব। অংশীদারি হিসাবটা আমি বোঝাবো, তার আগে বলি যে তোমরা পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে নিজেদের ব্যবসা পরিচালনা করে নিজেদের মধ্যে মুনাফা বন্টনের উদ্দেশ্যে যে ব্যবসা পরিচালনা করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুসারে পরিচালিত হয়, যেটাকে ভারতীয় আইন বলা হয়ে থাকে। 1890 সালের ব্রিটিশ আইন প্রথম আসে। এই 1932 সালের আইনের 4 ধারাতে সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। অংশীদারিতে সাধারণ ব্যবসায় সদস্য হচ্ছে সর্বোচ্চ 20 জন, অর্থাৎ 2 থেকে 20 জন। ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয় 2 থেকে 10 জন দ্বারা। ক্লিয়ার? এর বৈশিষ্ট্যতে বলেছি চুক্তিবদ্ধ হতে হবে, আইন দ্বারা বলবৎ হতে হবে, মুনাফা বন্টনের নীতি থাকতে হবে, অবশ্যই নিবন্ধিত হতে হবে। এছাড়াও আরো আছে, তবে এগুলো মুখ্য কারণ। সুবিধাও বলেছি, বিলোপ সাধনের ক্ষেত্রে কি কোনো ব্যক্তি মৃত হলে বিলোপ হতে পারে, কেউ যদি দেউলিয়া হয় বিলোপ হতে পারে, কেউ যদি স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছেড়ে দিতে চায় সেক্ষেত্রে বিলোপ হতে পারে, আবার সকলের সম্মতিতেও বিলোপ হতে পারে, আবার উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিলোপ হতে পারে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিলোপটা কি আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিলোপ হচ্ছে আমি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসাটা করলাম, যে কি আমরা একটা বাড়ি তৈরি করব, একটা বিল্ডিং তৈরি করব বা একটা কারখানা তৈরি করব। তৈরি করার জন্য 5 জন ব্যক্তি একত্রিত হলাম, আমরা একটা 10 তলা বিল্ডিং তৈরি করব। তাহলে চুক্তিটা হলো কি শুধুমাত্র এই 10 তলা বিল্ডিং যতদিন তৈরি হবে ততদিন পর্যন্তই ব্যবসা থাকবে, এরপরে ক্লোজ হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য গঠিত যে অংশীদারি ব্যবসা, সেটা হচ্ছে মানে উদ্দেশ্য ভিত্তিক অংশীদারি ব্যবসা, এবং সেটা বিলোপ হলে উদ্দেশ্য ভিত্তিক বিলোপ। এরপরে আছে আমাদের অংশীদারি ব্যবসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে, আমি বোর্ডটা ক্লিন করে দিচ্ছি। আইনের একটা বিষয় তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ঋণ দাতা 6% মুনাফা পায়। মুনাফা না, অ্যাকচুয়ালি ঋণের সুদ বলাটাই ভালো হবে। এই কথাটা তোমরা একটু তুলে নাও, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে অংশীদারি ব্যবসায় কোনো ব্যক্তি যদি ঋণ প্রদান করে, এটা কিন্তু আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি যদি ঋণ প্রদান করে এবং সে ঋণের উপরে কত পার্সেন্ট সুদ পাবে এটা যদি উল্লেখ করা না হয়, তাহলে সে ফিক্সড 6% হারে অর্থাৎ 6% হারে সুদ পাবে। এরপরে আসি আমরা অংশীদারি হিসাব। আচ্ছা, অংশীদারি হিসাবে আমাদের কি কি করতে হয়? লাভ ক্ষতি বন্টন বা আবন্টন হিসাব, তারপরে করতে হয় অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের ঋণ হিসাব, আর হচ্ছে উদ্বৃত্ত পত্র। আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিই একটু সংক্ষেপে। অংশীদারি হিসাবের ক্ষেত্রে সাধারণত কি কি করতে হতে পারে? লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব করা হয়, অংশীদারদের চলতি হিসাব করতে হয়, অংশীদারদের মূলধন হিসাব করতে হয়, অংশীদারদের ঋণ হিসাব করতে হয়, উদ্বৃত্ত পত্র করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই বিষয়গুলো খাতাতে তুলে রাখো।
লাভ লোকসান বন্টন হিসাবটা কি? এটা হচ্ছে অংশীদারদের কে কি প্রদান করেছে, তারা কি কি সুবিধা পাচ্ছে, অর্থাৎ সাধারণ যে ব্যয় আয়গুলো থাকে সেগুলো হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাবে লেখা হয়। বন্টন বা আবন্টন শব্দটা কেন ব্যবহার করা হয় সেটাও বলি। একটু আগে বলেছিলাম অংশীদারদের নিজেদের মধ্যে বন্টিত হয়ে যায়, অর্থাৎ অংশীদার যারা থাকবে তাদের প্রত্যেকের মধ্যে যে হিসাবটা বন্টন হবে, অর্থাৎ মুনাফা বন্টন হবে, কে কত মুনাফা মূলধনের সুদ পাবে সেটা বন্টন হবে, কে কত মূলধনের সুদ প্রদান করবে, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের মধ্যে বন্টিত হবে। অংশীদারদের চলতি হিসাব, তারা যদি কোনো কারেন্ট হিসাবে থেকে থাকে, অর্থাৎ চলতি হিসাব দ্বারা যেটা আমরা 1 বছরের জন্য করে থাকি, অর্থাৎ নির্দিষ্ট কোনো বছরের জন্য কোনো কেউ টাকা প্রদান করলো বা টাকা উত্তোলন করলো, এইগুলো আসে হচ্ছে চলতি হিসাবে। বা সাধারণ যে ব্যয় যেগুলো 1 বছরের জন্য নির্ধারিত হয়ে থাকে সেগুলো আসে চলতি হিসাব। মূলধন হিসাব, মূলধন হিসাবটা একটা চলমান হিসাব, এটা প্রতি বছরের শেষে জেড তৈরি করতে হয়, অর্থাৎ সারা বছর সে যত টাকা মূলধন দিয়েছে, যত টাকা মুনাফা আসছে, তার যত ব্যয় আছে ব্যক্তি হিসাবে, সেটা পৃথক পৃথক ভাবে নির্ণয় করা হচ্ছে মূলধন হিসাব। আর কোনো অংশীদার যদি ঋণ প্রদান করে তাহলে তার জন্য করতে হয় পৃথকভাবে ঋণ হিসাব। যদি একজন অংশীদার ঋণ প্রদান করে থাকে তাহলে এককভাবে করতে হবে, আর জয়েন্টলি প্রদান করলে অংশীদারদের ঋণ হিসাব। আর এরপরে চূড়ান্ত ভাবে আমাদের করতে হয় কি? উদ্বৃত্ত পত্র। ঠিক আছে, মুছে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের কয়েকটা বিষয় বলবো। মুনাফা বন্টন, দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। একটা হচ্ছে মুনাফা বন্টন। মুনাফা বন্টন কি কি ভাবে হবে? সমহারে বা সমানভাবে, অনুপাত ভিত্তিক, নিশ্চয়তা হার ভিত্তিক, নিশ্চয়তা ভিত্তিক, অথবা চুক্তি অনুসারে। আচ্ছা, সমহারে বা সমান হারে, এটা কি? আমরা ব্যবসা করি কি জন্য বলতো? ব্যবসা করার মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। যে ব্যবসায় করা হোক না কেন তার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। এখন যখনই দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন মুনাফা অর্জন করবে, তখন তাদের মধ্যে মুনাফাটা কিভাবে বন্টন হবে এটা কিন্তু একটা বড় ইস্যু। তো এর জন্য কি বলা হচ্ছে? সমহারে হতে পারে। বলা হলো, আমি উদাহরণ দিই একটা করে, 3 জন ব্যবসায়ী সমহারে মুনাফা পাবে। এই ক্ষেত্রে কি হবে যে, ধরো 12,000 টাকা মুনাফা হলো, ব্যবসা শেষে দেখা গেল যে 12,000 টাকা মুনাফা হয়েছে 3 জন ব্যক্তিকে, এক্স ওয়াই জেড। তাহলে প্রত্যেকের মুনাফা কত করে হবে বলো তো? 3 4 12, অর্থাৎ প্রত্যেকে পাবে হচ্ছে 4,000 টাকা। এটা হচ্ছে সমান হার। অর্থাৎ সমহারে বা সমানভাবে বললে প্রত্যেক অংশীদার কিন্তু একই অ্যামাউন্ট পাবে। ঠিক আছে, এরপরে বলছে কি? অনুপাত ভিত্তিক। অনুপাত ভিত্তিক কেমন থাকতে পারে? একই কথা দিয়ে আসি। 3 জন ব্যবসায়ী, বলা হলো কি 3:2:1 হারে মুনাফা পাবে। এই ক্ষেত্রে কি হবে বলতো? আমরা জানি অনুপাতের নিয়ম অনুসারে কি করতে হয়। তাহলে 3:2:1 হারে মুনাফা পাবে, তাহলে মুনাফা কন্ট্রোল করতে হয় কিভাবে? আমি দেখাই এখানে। তাহলে তাদের মুনাফা ছিল কত? 12,000 টাকা। আমার অনুপাত আছে 3:2:1, তাহলে যোগফল কত? 3 আর 2 5 আর 1 6। তাহলে 12,000 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে আসছে কত? 6,000 টাকা। সরি, 2,000 টাকা। তার মানে প্রত্যেকের একক মুনাফা হচ্ছে 2,000 টাকা। এবার এক্স এর কত টাকা? 3। তাহলে 3 × 2,000 = 6,000 টাকা। পরের জনের অনুপাতের মান আছে কত? 2। তাহলে 2 দুগুণে 2 × 2,000 4,000 টাকা। আর তৃতীয় জনের হচ্ছে 1, তাহলে 1 ×
2000 is equal to 2000, টোটাল কিন্তু দেখো 12,000 টাকা। এটা হচ্ছে অনুপাত ভিত্তিক। এইভাবে যদি থাকে তখন হচ্ছে আমাদেরকে এই অনুপাতটা এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে যে 3 2 5 3 2 5 আর 1 6, 12,000 টাকা মুনাফা হচ্ছে, 12,000 কে 6 দিয়ে ভাগ করলে 2,000 টাকা। তাহলে ইনি দিয়েছে 3% পাবে, তাহলে 6,000 টাকা, এর 2% 4,000 টাকা, এর হচ্ছে 1%, 1%, তাহলে হচ্ছে 2,000 টাকা। আচ্ছা, এবার বলছে হার ভিত্তিক। হার ভিত্তিকটা আসলে কি? ধরো বলা হলো প্রথম জন পাবে 50%, দ্বিতীয় জন পাবে 25%, তৃতীয় জন পাবে 25%। এইভাবে হারে দেওয়া থাকতে পারে। প্রথম জন 50%, দ্বিতীয় জন 25%, তৃতীয় জন পাবে 25%। তখন আমার ক্যালকুলেশনটা কি হবে দেখো। এইগুলো খুব মনোযোগ সহকারে বুঝো। এই পার্সেন্টেজের হিসাব, অনুপাতের হিসাব, সমাহার, নিশ্চয়তা চুক্তি, এই ক্যালকুলেশন গুলো বোঝা কিন্তু মানে খুব ভালোভাবে বুঝতে হবে। বুঝতে না পারলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। এরপর আমি কিছু সূত্রও দিব, সেই সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং সূত্রের ব্যাখ্যাও আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমার 12,000 টাকার প্রথম জন পাবে কত পার্সেন্ট বলেছে? 50%। তাহলে 12,000 টাকা আমার মুনাফা হয়েছে। আমার নিট মুনাফা আসছে 12,000 টাকা। তাহলে 50% করলে কত হচ্ছে বলতো? 6,000 টাকা। তাহলে প্রথম জন পাচ্ছে 6,000 টাকা। 12,000 টাকার 25% করলে আসছে কত? 3,000 টাকা। তার 25% 3,000 টাকা। 3 3 6 12, টোটাল হচ্ছে 12,000। ঠিক আছে? যদি হার ভিত্তিক বলা হয়ে থাকে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে এই পার্সেন্টেজে করে নিতে হবে। এরপরে আছে আমার কি? নিশ্চয়তা ভিত্তিক। নিশ্চয়তা ভিত্তিকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু সকলের থেকে পৃথক। একটু আগে আমি কি বলছিলাম বলতো, যে বিলোপ সাধনের ক্ষেত্রে কোনো অংশীদার যদি মারা যায় বা কোনো অংশীদার যদি কমে যায় বা মারা গেছেন বা ব্যবসা ছেড়ে চলে গেছেন, এইরকম দেখা গেল যে একটা ক্রাইসিস মুভমেন্ট আসলো, তখন আমরা কাউকে কনভেন্ট করলাম যে আপনি আমাদের ব্যবসায় ইনভেস্ট করুন। তিনি কি করলো, যে তিনি বলছে যে আপনাদের ব্যবসায় আমি ইনভেস্ট করলে আমার লাভ। তো তখন ধরো নিশ্চয়তা ভিত্তিতে আবার দুই প্রকার, এটাও বলি। একটা হচ্ছে একক নিশ্চয়তা, আর একটা হচ্ছে যৌথ নিশ্চয়তা। একক নিশ্চয়তা, যৌথ নিশ্চয়তা। কি বলছিলাম, ধরো এক্স এর পরিবর্তে অন্য একজন ব্যক্তি আসলো, তখন ওয়াই বললো যে একজনকে জেড, জেড এবং ওয়াই বর্তমানে ব্যবসা করছে, এক্স কিন্তু পূর্বের এক্স মারা গেছে, ফলে এখানে আমাকে নতুন একজন ব্যক্তিকে আনতে হলো, কি তার নাম ধরো এ। এই ব্যক্তিটাকে আমার নতুন আনতে হবে। এখন এ এসে বললো যে আমি আপনাদের ব্যবসায় বা আপনাদের সাথে আমি ব্যবসা করবো, আমার কি লাভ, আমার কি লাভ। তখন জেড তাকে বললো যে আপনি ব্যবসা করেন, কিন্তু আপনার ব্যবসায় যত টাকায় আসুক না কেন, আপনি নির্দিষ্ট 8,000 টাকা করে মুনাফা পাবেন। এখানে কিন্তু তার মুনাফা ফিক্সড হয়ে গেল। এটা কিন্তু বলা হয় একক নিশ্চয়তা। যদি এ বললো যে আমি আপনাদের সাথে ব্যবসা করবো কিন্তু আমার লাভ কি, তখন জেড বললো যে ব্যবসায়ের মুনাফা যাই হোক না কেন, আমাদের ব্যবসায়ের মুনাফা যাই হোক না কেন, আপনাকে আমরা 8,000 টাকা করে দিবই। এবার কি, তারা কিন্তু ধরো এই হারে আসছিল, ঠিক আছে, মনে করি এই হারই হচ্ছে তারা গ্রহণ করেছিল। এবার একক নিশ্চয়তা, তাহলে 50% করলে কিন্তু তার টাকা আসছে কত বলতো? 6,000 টাকা। এর হচ্ছে 3,000 টাকা, আর এই ব্যক্তির হচ্ছে 3,000 টাকা। জেড এ কে নিশ্চয়তা দিয়েছে, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেড এ কে নিশ্চয়তা দিয়েছে যে ব্যবসায়ের মুনাফা যাই হোক না কেন, আপনি কিন্তু 8,000 টাকা করে পাবেন। ঠিক আছে? এখন এককভাবে সে নিশ্চয়তা দিয়েছে, কিন্তু এই পার্সেন্টেজে আমরা কি দেখছি বলতো? প্রথম জনের পাওয়ার কথা হচ্ছে 6,000 টাকা, দ্বিতীয় জন 3,000 টাকা, তৃতীয় জন হচ্ছে 1,000 টাকা। কিন্তু আমি নিশ্চয়তা দিয়েছি কি তুমি 8,000 টাকা পাবে। তাহলে কিন্তু সে প্রকৃতপক্ষে পাচ্ছে 6,000 টাকা। তাহলে কি সে 2,000 টাকা কম পেয়েছে না? 2,000 টাকা কম পেয়েছে, তাই না? তার পাওয়ার কথা 8,000 টাকা, কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে তার হিসাবে টাকা আসছে 6,000 টাকা।
তাহলে সে কম পেলো কত? 2000 টাকা কিন্তু সে কম পেয়ে গেছে। এই 2000 টাকার দায় কে নেবে? এই 2000 টাকার দায় নেবে সেই ব্যক্তি যিনি নিশ্চয়তা প্রদান করেছেন। অর্থাৎ এই জেটের হিসাব থেকে 2000 টাকা বিয়োগ করে জেটে ধরে যাবে 1000 টাকা। ওয়াই, ঠিক আছে, ওয়াই এর টাকা থেকে কিন্তু ওয়াই এর যে 3000 টাকা প্রাপ্য ছিল সেখান থেকে 2000 টাকা এ কে দিয়ে দিতে হবে, দিয়ে তার নিট টাকা চলে আসলো 1000 টাকা। এইবার দেখো আমার টোটাল কত হচ্ছে, 3 আর 4, 4 আর 12। নিট অ্যামাউন্ট কিন্তু আনচেঞ্জ, প্রকৃত যে মুনাফা এটা কিন্তু অপরিবর্তিত, এটা কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, এটা কিন্তু অপরিবর্তিত। এইবার যে নিশ্চয়তা দেবে, যে ব্যক্তি নিশ্চয়তা দেবে তাকে কিন্তু ভার বহন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কন্টিনিউ আছে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমি যৌথ নিশ্চয়তা, উত্তোলনের সুদ এবং একটা গণিত তোমাদেরকে পড়াবো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।